আসসালামু আলাইকুম সবাইকে। দশ মিনিট লেট হয়ে গেল, হ্যাঁ দুঃখিত। সবাই চলে আসুক, যারা যারা আগ্রহী বা ইন্টারেস্টেড লিখেছো তোমরা। তবে যেহেতু পেজ থেকে আমি লাইভে এসেছি, আমি একটু অন্তত গ্রুপে শেয়ার করে দিই। ওকে, তোমরাও ট্রাই করো তো আমার পাবলিক গ্রুপে একটু দিয়ে দেওয়ার। আমি পাচ্ছি না এখান থেকে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম কেমিস্ট্রির কিছু, এবং আজকে সকালবেলা যখন ভিডিও করতে লাগলাম তো মনে হলো যে না, এই ক্লাসটা অন্তত সরাসরি নেই, যেহেতু কথা দিয়েছি 20,000 হয়েছে কিছু একটা করার। এবং আমার কাছে মনে হয় যে অন্তত পড়ালেখা টাইপের কিছু করালে অন্তত 2টা লাইন যদি শেখানো যায়, সেটাই হচ্ছে অনেক বেশি কিছু। ওকে, আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে মনে হয় শেয়ার। এখন আমি শুরুর দিকে যে কথাটা বলবো, ওভারঅল একটা স্টুডেন্ট শুরু থেকে কেমিস্ট্রি আসলে কিভাবে পড়া উচিত, জাস্ট কয়েক মিনিটে। বিশেষ করে আমি মূলত কথাবার্তা বলি অ্যাডমিশন স্টাইলে, কারণ একাডেমিক লেভেলে তোমাদের তোমরা যাদের কাছে পড়ছো চমৎকারভাবে কেমিস্ট্রি তোমাদেরকে পুরোপুরি শিখিয়ে দেয়, কিন্তু শুরু থেকেই আমরা অ্যাডমিশনের জন্য জিনিসটাকে আরও কিভাবে গোছাবো, এই বিষয়টাই মূলত আজকে আমি আলোচনা করব। তো শুরুতেই আমি যেহেতু একটু মেডিকেল পার্সন, এবং আমি সবসময় ট্রাই করি যে মেডিকেল রিলেটেড, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, হ্যাঁ মেডিকেল রিলেটেড প্রশ্নগুলো কিভাবে আসে সেই জিনিসগুলোই কিন্তু অ্যানালাইসিস করার। এবং আমার কাছে তোমরা যদি কেউ জানতে চাও যে ভাইয়া কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং বা বুয়েটের জন্য কিভাবে পড়বো, আমি সরি বলে নিচ্ছি যে আসলে এটা আমার দ্বারা পসিবল না। কারণ আমি এখন পর্যন্ত মনে হয় আমার লাইফে বুয়েটের কেমিস্ট্রি প্রশ্নই দেখি নাই। সো আমার কাছে এটা একদম পসিবল না, যেটা আমি পারবো না সেটা নিয়ে চেষ্টা করাটাও আসলে খারাপ। তো শুরুতেই আমি একটু সাজেশন টাইপের দেই। এই আজকের ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের জন্য যারা এখন সেকেন্ড ইয়ারে আছো, আই মিন সামনে তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিবা। ফার্স্ট ইয়ারদের জন্য হয়তোবা যদি আমি কোনো টপিক স্টার্ট করি, আমি জানি না কতটুকু বুঝবে, কারণ জৈব যৌগ বা জৈব রসায়ন স্টার্ট করলে নামকরণ দিয়ে শুরু করতে হয়। বাট আমি ধরেই নিয়েছি যে তোমরা নামকরণ এই বিষয়গুলো ভালো করে জানো। আচ্ছা, তাহলে আজকে উপকৃত হবে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় এইচএসসি 21 যারা আছো তারা। অ্যাডমিশন তো মেডিকেল শেষ, সামনে হয়তো বা ঢাকা ইউনিভার্সিটি ডেন্টাল আছে, তো তাদের হয়তো একটু কাজে লাগতে পারে যে কোন টপিকগুলো আমরা আসলে বেশি করে পড়বো। সো প্রথমে আমি সেই সাজেশনটা দিই এবং কিভাবে পড়তে হবে সেই বিষয়টা বলে আজকে আমরা একটা টপিক স্টার্ট করবো। এবং আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, হয়তোবা গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি লাইভে না হোক ইউটিউবের মাধ্যমে হয়তোবা আমি চেষ্টা করবো। এবং ইতোমধ্যে আমি ট্রাই করেছি, তোমরা যারা ভিডিওগুলো দেখেছো, যে কেমিস্ট্রির অনেকগুলো কঠিন কঠিন, এবং এই কঠিন কঠিন ভিডিওগুলো মূলত আমার বিভিন্ন স্টুডেন্টরা আমাকে মেসেজ করেছে যে ভাইয়া এই জিনিসটা নিয়ে একটু আপনি কাজ করেন, কথা বলেন, এটা মনে থাকছে না। এবং আমি চেষ্টা করেছি, হয়তোবা সবার আবদার মেটাতে পারি নাই, বাট চেষ্টা করেছি, এবং ইনশাল্লাহ সামনে এটা অব্যাহত থাকবে। তো চলো আমি একটা সাজেশন দিই। সাজেশনটা হচ্ছে মূলত সামনের এইচএসসি পরীক্ষারও সাজেশন না, সাজেশনটা মূলত হচ্ছে যে যখন থেকে আমি জৈব রসায়ন পড়া শুরু করব, যদিও এটা সেকেন্ড ইয়ারের পড়া, কেউ কেউ ফার্স্ট ইয়ার থেকে পড়ে, আমি যদি আমার প্রিপারেশন যদি ঢাকা ইউনিভার্সিটি এবং মেডিকেল হয় বা ইউনিভার্সিটি এবং মেডিকেল হয়, আমি আসলে কিভাবে পড়ব। তো মেডিকেলে আমি যদি একটু মেডিকেলের কথাই বলি, মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথাই বলি, আমরা আমাদের আজকের টপিকে আসছি, বাট এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের এটাই কিন্তু জানা উচিত।
তাহলে যে টপিকটা অবশ্যই আমাদেরকে শুরুতেই পড়তে হবে, অবশ্যই জৈব রসায়ন থেকে 1 নাম্বার যে টপিক সেটা হচ্ছে ব্যবহার। স্টার মানে স্টার, তোমরা চাইলে এটাকে ইনফিনিটি স্টার দিতে পারো। এবং আমি বায়োলজি পড়াতে পড়াতে তোমাদেরকে বলি যে কোরিলেশন করে পড়ো। কোরিলেশন বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই জৈব রসায়নের বেলায় কোরিলেশন যে কতটাই গুরুত্বপূর্ণ, তুমি যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, বিগত 10 বছরে তুমি জৈব রসায়ন থেকে ব্যবহার মনে হয় 10+ প্রশ্ন পাবা। তার মানে এভরি ইয়ার ব্যবহার থেকে, জৈব রসায়নের কোনো না কোনো একটা যৌগের ব্যবহার থেকে প্রশ্ন এসেছিল। তাহলে এই জৈব রসায়নে কয়টা যৌগেরই আর ব্যবহার আছে বলো? সেই ব্যবহারগুলো যদি তোমরা একসাথে করে ফেলতা, যেটাকে আমরা বলি কোরিলেট করে পড়া, তাহলে কিন্তু বারবার এটা দেখতা, চোখে পড়তো এবং এটা কিন্তু মুখস্থ হয়ে যেত। সো আমি একটু সাজেশন দিচ্ছি, এ কারণে সবগুলো ব্যবহারের কোরিলেশন আমরা আজকে একটা টপিক পড়বো কিছুক্ষণের মধ্যেই। এবং তোমরা কে কি কমেন্ট করছো আমি এখন দেখছি না, আমি জানিও না ঝাপসা কিনা ব্লার কিনা। আমি একটু এই ফোনটাতে চেক করি যে আসলে ব্লার আসছে কিনা, এটা ইম্পর্টেন্ট। না, ভালোই আছে, ঠিক আছে। তাহলে 1 নাম্বার হচ্ছে আমরা পড়বো ব্যবহার। তার আগে একটা জিনিস বলে দিই, আমরা এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখছি, যদিও আমি রাজশাহীতে পড়াই, বাট হয়তো বা সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই বাইরের, রাজশাহী ডিভিশনের বাইরের থেকেও দেখছো, এবং এক একজন এক এক টিচারের কাছে পড়ো, এবং প্রত্যেকটা টিচারের নিজস্ব কিছু বই থাকে। সো আমার কাছে, আমি তোমাদের কাছে যে রিকোয়েস্টটা করব, যে তোমাদের যদি আসলেই স্বপ্ন, আমি আবারও বলেছি ইঞ্জিনিয়ারিং বিষয়টা আমি জানি না, স্বপ্ন যদি মেডিকেল হয়, ডেন্টাল হয় বা ইউনিভার্সিটি প্রিপারেশনের জন্য, অবশ্যই তোমরা হাজারি ও নাগ স্যারের বই পড়বা, মাস্ট। শুরু থেকে যদি তুমি এই বইটা মেডিকেলের জন্য না পড়ো, তাহলে যে প্রবলেমটা তোমার হবে, যখন তুমি কোচিং করবা, অনেকেই কোচিং করে না, অনেকেই হয়তো বা প্রাইভেট ব্যাচে পড়ে, বাট যখন তুমি কোচিং করবা বা প্রাইভেট পড়বা, যাই করো না কেন, এই কোচিং এনারাও কিছু ম্যাটেরিয়ালস দিবে, বাট অবশ্যই কিন্তু তারা ফলো করতে বলবে এই বইটাকে। তো তুমি যদি 2 বছর বা 1 বছর থেকে এই বইটার সাথে সম্পর্ক তোমার না থাকে, হঠাৎ করে ওই অ্যাডমিশনের 3 মাসে গিয়ে তুমি কিন্তু খেয়ে হারিয়ে ফেলবা। সো এটা আমার একটা খুব আর্নেস্ট রিকোয়েস্ট তোমাদের প্রতি, এই বইয়ের যাবতীয় কিছু পড়তে হবে। এখন এই বই ছাড়া যদি আমি 2টা অপশন দিই, আমাদের সময় কবির স্যারের বই পড়তাম, এখন তোমরা গুহ স্যারের বই পড়তে পারো, কবির স্যারেরও পড়তে পারো। সো আমি এই 2টাকে বেশি প্রাধান্য দেব। আচ্ছা, যাই হোক, তাহলে সাজেশনের আমি প্রথম যে কাজটা করতে বলবো, যারা আজকের ক্লাসটা দেখছো জৈব রসায়নে, এবং আমি খুশি হব তোমরা পুরোটা করতে না পারলে, জৈব রসায়নে যত যৌগ আছে, বিশেষ করে যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনে আছো, যে সকল যৌগের ব্যবহার দেওয়া আছে, যেমন আমি যদি কয়েকটা বলি, কার্বন টেট্রাক্লোরাইড, ডিডিটি, ক্লোরোফর্ম, গ্যামাক্সিন, এরকম যত ব্যবহার আছে। আবার এটার ব্যবহার কি, এভাবে না দিয়ে প্রশ্ন এভাবেও আসে যে ড্রাই ওয়াশিং এ কোনটি ব্যবহৃত হয়, কীটনাশকে কোনটি ব্যবহৃত হয়। খুব কমন প্রশ্ন, তোমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলেই দেখবা এইগুলো প্রচুর পরিমাণে আসছে। সো কথা দাও যে আজকের ক্লাস যারা করছো, অন্তত জৈব যৌগের যত ব্যবহার আছে, যত যৌগ, এমন না যে তোমাকে এখন পুরো জৈব যৌগ খুঁজতে হবে, বাট যখন তুমি পড়বা, তোমার টিচার পড়াবে, পড়াতে পড়াতে যখনই কোনো ব্যবহার পাবা, ঠিক আছে, সাথে সাথে এই ব্যবহার একটা ফোল্ডার থাকবে অ্যাকচুয়ালি খাতার মধ্যে, সেখানে তুমি সেটা টুকে ফেলবা। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট, হচ্ছে ব্যবহার। আমি যদি দ্বিতীয় ইম্পর্টেন্ট বলি যে এরপরে কোনটা ইম্পর্টেন্ট, আমি একটু মুছে ফেলি এটা। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট, এটাও ইনফিনিট স্টার, সেটা হচ্ছে বিক্রিয়া, এবং এটা ম্যাথ এবং ইউনিভার্সিটি দুটোতেই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বিক্রিয়া থেকে। আমাদের মনে একটা ধারণা হচ্ছে যে ভাই এত বিক্রিয়া আমরা আসলে কিভাবে মনে রাখবো। সো প্রশ্ন হচ্ছে এটাই, এবং অনেকেই প্রত্যেকটা বিক্রিয়ার যে প্রভাবক আছে, তাপমাত্রা আছে, চাপ আছে, এগুলো পড়তে পড়তে একদম ফেনা হয়ে যায়। তোমরা যদি 10 ইয়ার্সের প্রশ্ন অ্যানালাইসিস করো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি কোনো চাপ, তাপমাত্রা নিয়ে প্রশ্নই পাবে না।
তাহলে সেটা, হ্যাঁ, কিছু কিছু তাপমাত্রা চাপ আছে যেগুলো আসলে আমাদের পড়তে হবে। বিশেষ করে উল্লেখযোগ্য কিছু নামীয় বিক্রিয়া আছে যার টেম্পারেচারটা কত আমাকে জানতে হবে। কিন্তু তুমি যদি সব বিক্রিয়ারই তাপমাত্রা মুখস্থ করা শুরু করো, এটা আসলে ওয়েস্ট অফ টাইম ছাড়া কিছুই না। তো এই কারণে আমার কাছে মনে হয় যে বিক্রিয়া থেকে কি রিলেটেড প্রশ্ন আসে, আমি যদি কয়েকটা স্টেম দিই যে প্রশ্নগুলো কিভাবে আসে। প্রথমে প্রশ্নের একটা ধরন, একটা বিক্রিয়া দিয়ে বললে, ধরো ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, এরকম একটা স্টেম থাকে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। তার মানে একটা বিক্রিয়া, সেটা হতে পারে উডস বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, যে কোনো কিছু হতে পারে, একটা বিক্রিয়া দিয়ে বললো কি উৎপন্ন হয়। এবার এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, ধরো এখানে অ্যালকেন, তাহলে অ্যালকেন তৈরির বিক্রিয়া নয় কোনটি, বা অ্যালকেন তৈরির বিক্রিয়া কোনটি। তাহলে এখান থেকে দুইটা ঘুরিয়ে প্রশ্ন হলো। তৃতীয় যে প্রশ্ন, চাপ তাপমাত্রা কম আসলেও প্রভাবক, বিকারক, দ্রাবক, তোমরা খেয়াল করবে যে বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক থাকে, বিকারক থাকে, দ্রাবক থাকে। এই জিনিসগুলো কিন্তু মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট। এইগুলো আসে যে এই বিক্রিয়ায় কোন বিকারকের উপস্থিতিতে, কোন দ্রাবকের উপস্থিতিতে এটা তৈরি হয়। সো এইভাবে কিন্তু প্রশ্ন আসে। সো মেডিকেল অ্যাডমিশনের জন্য এই তিনটে স্টাইলই কিন্তু প্রশ্ন আসে। এবং বিশেষ করে এই তো বললাম, বিক্রিয়া না দিয়ে হয়তো বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার কার মধ্যে হয়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যাদের মধ্যে হয়, সো বিক্রিয়ার নামটা নিয়ে না দিয়ে এভাবেই বললো যে এটা এবং এটার বিক্রিয়ার ফলে কি তৈরি হয়। বুঝতে পেরেছো? এটা এবং এটার বিক্রিয়ার ফলে কি তৈরি হয়। তাহলে তুমি যদি বিক্রিয়াটা জানো, তাহলে এই বিক্রিয়াটা কার কার বিক্রিয়া সেটাও তুমি অবশ্যই জানবা। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এক্সট্রা যেটা হয়, সেখানে রিয়াকশনগুলো দেওয়া থাকে। হয়তো এভাবে বলা থাকলো যে নিচের কোনটি কোপ বিক্রিয়া, বা নিচের কোনটি কোপ সংশ্লেষণ বিক্রিয়া, এবং অপশন এ বি সি ডি তে বিক্রিয়াগুলো দেওয়া থাকে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বিক্রিয়া থাকে, অথবা বিক্রিয়াই দেওয়া থাকে, বিক্রিয়াটাই দেওয়া থাকে, বা বিক্রিয়ার প্রথম অংশ দেওয়া থাকলো এই বিক্রিয়ার প্রধান উৎপাদ কি সেটা। কারণ তোমরা জানো যে অনেকগুলো বিক্রিয়া আছে এবং এই বিক্রিয়াগুলোতে একাধিক যৌগ উৎপন্ন হয়, এর মধ্যে প্রধান কোনটা, এভাবেও কিন্তু প্রশ্ন আসে। তাহলে এই বিক্রিয়াটা মারাত্মক ইম্পর্টেন্ট। এবং বিশেষ করে আমি যদি বলি কোন বিক্রিয়াগুলো, তাহলে যে বিক্রিয়ার আলাদা বা স্পেশাল একটা নাম আছে, যাকে আমরা বলি নামীয় বিক্রিয়া। নামীয় বিক্রিয়া যেমন ডিকার্বক্সিলেশন, কোপ সংশ্লেষ, উডস ফিটিং, ক্লিমেনসন বিজারণ, যার আলাদা আলাদা করে কি নাম আছে, এটা আমরা পড়বো। এবং আমার মেইনলি উদ্দেশ্য থাকবে এই নামীয় যত বিক্রিয়া আছে এইগুলো শেষ করে দেওয়া, এবং আজকে আমরা এরকম একটা পড়বো। 3 নাম্বার, ঝটপট আমরা সাজেশনে বেশি টাইম ওয়েস্ট করবো না, এবং আমি আশা করবো যে তোমরা এটা লিখছো, সবাই অবশ্যই লিখছো। 3 নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমি একটু নাম্বারিং করি। 3 নাম্বার হচ্ছে শনাক্তকরণ। শনাক্তকরণ, তাহলে জৈব রসায়নের যত যৌগের শনাক্তকরণ আছে সবগুলো একসাথে করবা। পারলে যৌগ ধরে ধরে, ধরো গ্লিসারিন অনেকবার, একাধিকবার আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়, যে অ্যাক্রোলিন একটা পরীক্ষা আছে, তাই না? তারপর ফেনল শনাক্তকরণের কি কি বিক্রিয়া আছে। সো এভাবে এভাবে সমস্ত শনাক্তকরণ বিক্রিয়া তোমরা কি করবা, একসাথে পড়ে ফেলবা। ঠিক আছে? হ্যাঁ, প্রচুর বই পড়তে হবে। সমস্ত শনাক্তকরণ বিক্রিয়া একসাথে করে ফেলবা। 4, 5, 6 যত ধর্ম আছে, যেমন আমি যদি হাইড্রোকার্বন থেকে শুরু করি, জৈব যৌগ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, যত ধর্ম আছে একসাথে করে ফেলবো। নাম্বার 5 যে কোরিলেশনটা আমরা করব সেটা হচ্ছে অপর নাম। কমন একটা প্রশ্ন, কোনটি প্যারাসিটামল হিসেবে ইউজ হয়? এই যে প্যারাসিটামলের অপর নাম কি? সো বিভিন্ন নাম দিবে, বলবে যে এর অপর নাম কি বা এর সংকেত কি। এই অপর নামটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 6 মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব সহজ এই কার্যকরী মূলক থেকেও প্রশ্ন হয়েছে যে অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটা, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটা, এটসেট্রা এটসেট্রা। তাহলে এই হচ্ছে 6টা টপিক আমি যেটা লিখে দিলাম। এই 6টা টপিক থেকে, এই 6টা টপিক যদি তুমি কোরিলেশন করতে পারো, আমি অন্তত বলে দিচ্ছি যে মেডিকেলের 25 মার্কের মধ্যে এই কোরিলেশন 6টা থেকে, মেডিকেলে কেমিস্ট্রিতে যে 25 মার্ক থাকে
আরেকটা জিনিস বলে দিই, বিভিন্ন যৌগের প্রধান উপাদান আসে, যেমন আসতে পারে ডেটলের প্রধান উপাদান। ডেটলের প্রধান উপাদান আমরা জানি যে ডেটল তো শুধু একটা উপাদান দ্বারা গঠিত না, কয়েকটা উপাদান, এর মধ্যে প্রধান কোনটা, সেরকম বিভিন্ন তেলের প্রধান উপাদান আছে, সো সেই প্রধান উপাদানগুলো। এবং এই 6-7টা জিনিস যদি তোমরা কোরিলেশন করে, কয় পাতা হবে, সর্বোচ্চ 5-6 পৃষ্ঠা বা 10 পৃষ্ঠাই হবে, যদি কোরিলেশন করে পড়তে পারো, তুমি কেমিস্ট্রিতে 25টা তো আর প্রশ্ন জৈব রসায়ন থেকে থাকে না, জৈব রসায়ন থেকে যদি প্রশ্ন থাকে 3 থেকে 5টা, তাহলে হয়তো বা তোমার একটা প্রশ্ন মিস যাবে, এবং আমার বিশ্বাস একটাও মিস যাবে না, সবকিছুই তুমি পেয়ে যাবা, অন্তত মেডিকেল ইউনিভার্সিটি যদি তোমার টার্গেট হয়ে থাকে। তো যাই হোক, অনেক কথা হলো, এখন আসো কিভাবে এই কাজগুলো করবা। তাহলে আমরা একদম নামকরণ পড়াচ্ছি না, আমরা সরাসরি হাইড্রোকার্বন থেকে স্টার্ট করব, যাতে করে হাইড্রোকার্বনের যেখানে আমি আজকে শেষ করব, এরপর থেকে যাতে ধারাবাহিকভাবে লাইভ না হোক, আমি ইউটিউবে ভিডিওগুলো দিয়ে দিতে পারি। তো স্টার্ট করি। সবাই হাইড্রোকার্বন যদি আমরা লিখি, তাহলে আমরা জানি যে হাইড্রোকার্বনের মধ্যে কি কি আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এবং তোমরা যদি লক্ষ্য করো যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের মধ্যে, এই তিনটার মধ্যে কিছু ধর্মের অনেকগুলো মিল আছে। আচ্ছা, মিল না থাক, অন্তত কিছু কিছু বিষয় আছে যেগুলোকে সহজেই পার্থক্য করে পড়া যায়, তাই তো? যেমন যেমন এই তিনটাকে যদি তুমি পাশাপাশি লেখো তোমাদের কেমিস্ট্রি বইয়ে, এই তিনটা তো তিনটা ভিন্ন ভিন্ন জায়গায় আছে, তাহলে এই তিনটার এর ধর্ম এক পৃষ্ঠায় আছে, এর ধর্ম আরেক পৃষ্ঠায়, এর ধর্ম আরেক পৃষ্ঠায় আছে। তাহলে ভাই তুমি যদি সবার ধর্মকে একটা পৃষ্ঠায় নিয়ে আসো, এভাবে এর কিছু বিক্রিয়া আছে, এর কিছু বিক্রিয়া আছে, এর কিছু বিক্রিয়া আছে, সব বিক্রিয়াকে যদি তুমি একসাথে নিয়ে আসো, এর প্রস্তুতিকরণ কি, এর প্রস্তুতিকরণ কি, ডিটেলস না হোক, অন্তত হেডিংটা কি পয়েন্টটা যদি একসাথে করো, তাহলে একটা ছকের মধ্যে কিন্তু তোমার এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এক পলকেই হয়ে যাবে। সো এই কাজটা করতে হবে, যেটাকে আমরা একটু সংক্ষেপকরণ বলি। যেমন আমি যদি দেখাই 1 নাম্বার, এটা তো আমি লিখবই না, সবাই জানো যে কার সাধারণ সংকেত কি, ক্লাস 9-10 থেকে পড়ে আসছো, এটা না হয় 1 নাম্বার গেল। 2 নাম্বার আমরা জানি এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদের যদি ভৌত ধর্মের কথা বলি, এরা গ্যাসীয় হতে পারে, তরলও হতে পারে, কঠিনও হতে পারে। তাহলে কার কোন সদস্য গ্যাস, কততম সদস্য পর্যন্ত তরল, কততম সদস্য পর্যন্ত কঠিন, সেটা তো তোমাদের বইয়ের ডিফারেন্ট পৃষ্ঠায় আছে ভাই। বাট তুমি যদি সেই জিনিসগুলো একসাথে করো, যে গ্যাসীয় কারা কারা, তরল কারা কারা, কঠিন কারা কারা, তাহলে হবে কি একসাথে কিন্তু এক পলকেই পুরোটা হয়ে যাবে। যেমন চতুর্থ সদস্য পর্যন্ত ওরা হলো হচ্ছে গ্যাস। চতুর্থ সদস্য মানে কি, অ্যালকেনের বেলায় বিউটেন, এটা হচ্ছে বিউটিন, এটা হচ্ছে বিউটাইন, চতুর্থ সদস্য পর্যন্ত গ্যাস। তাহলে যদি দেখো এক পলকে হয়ে গেল না, তাহলে কত থেকে আমরা জানি অ্যালকেন 1 থেকে শুরু হয়, বাট অ্যালকিন, অ্যালকাইন তো মিথিন, মিথাইন বলে তো কিছু নাই, ইথিন, ইথাইন আছে, রাইট? তাহলে 2 থেকে, তাহলে হচ্ছে এরা গ্যাসীয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এগুলোই আসবে, ধর্ম, ব্যবহার, এগুলোই আসবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তরল কারা, কততম, কঠিন কারা। তাহলে যদি তুমি এভাবে মনে রাখো যে শেষ থেকে যদি আসি 12, 15, 17, তাহলে কিন্তু দেখো এই তিনটা সদস্যের কারা গ্যাস, কারা তরল, কারা কঠিন এক পলকেই কিন্তু হয়ে গেল। অর্থাৎ 4 পর্যন্ত যদি হয় গ্যাস, তাহলে 5 থেকে C17 হচ্ছে তরল, C5 থেকে C15 অ্যালকিনের বেলায় C15 পর্যন্ত হচ্ছে তরল, আর অ্যালকাইনের বেলায় C5 থেকে C12 পর্যন্ত হচ্ছে তরল। তাহলে কঠিন কারা, C17 এর উপরে, C17 এর উপরে যারা আছে তারা তরল। অ্যালকিনের বেলায় C15 এর উপরে যারা আছে, অ্যালকাইনের বেলায় C12 এর বেলায় যারা আছে, উপরে যারা আছে। তাহলে দেখো এই যে তিনটা, আমি যেটা বোঝাতে যাচ্ছি যে বইয়ের 3 জায়গায় আছে, তোমার কাজ হচ্ছে একসাথে করে ফেলা, তাহলেই তোমার ইজিলি মনে থাকবে। দেখো তো এই যে একসাথে করার পর তোমাকে এই পুরোটা মুখস্থ করতে হয়, তবে 1 থেকে 2 সেকেন্ড লাগবে এই পুরো জিনিসটা মুখস্থ করতে। কিভাবে মুখস্থ করবা? 4 পর্যন্ত গ্যাস, 12, 15, 17 শেষ। 4 পর্যন্ত গ্যাস, 12, 15, 17, বা শুরু থেকে যদি পড়ো 17, 15, 12, পড়া কিন্তু শেষ। এই পুরোটা তো তুমি নিজেই লিখলা। তাহলে এই হচ্ছে বিষয় যে তুমি যখন এভাবে আবার লিখবা সাজিয়ে,
লেখার পাশাপাশি এর শর্ট ফর্মটাও লিখে ফেলবা, 4 আর এটা হচ্ছে 17, 15, 12। এতটুকু পড়লে আমার এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? এভাবে এদের যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেওয়া থাকে তোমাদের বইয়ে, তাহলে সেটা লিখবা। এদের যদি আপেক্ষিক গুরুত্ব থাকে সেটা লিখবা। অর্থাৎ শুধু অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন না, দেখা গেল তুমি অ্যালকোহল আর ফেনলের এরকম পার্থক্য করছো, অ্যালডিহাইড কিটোনের এরকম পার্থক্য করছো। সো যে কোনো কিছুর তুমি এই পার্থক্যটা করতে পারো, বেনজিন টলুইনের এরকম পার্থক্য করছো যদি করার কিছু থাকে। ঠিক আছে, এবার আমি যেটা লেখায় দিব সেটা হচ্ছে শুরুতেই যেটা লেখা উচিত ছিল অপর নাম। যেমন আমরা সবাই জানি অ্যালকেন কম সক্রিয় হয়, এরা একদমই বিক্রিয়া করে না, তাই এদেরকে বলা হয় প্যারাফিন। প্যারাফিন, এবং আমরা সবাই জানি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও পড়েছি। প্যারা কথাটার অর্থ হচ্ছে পাশাপাশি বা মেইন না, কম বোঝায়। আর অ্যাফিন মানে হচ্ছে অ্যাফিনিটি, আসক্তি। সো এর আসক্তি কম, এ কারণে একে বলে প্যারাফিন। সো এটা অলেফিন বলে, যেমন অয়েলের সাথে সম্পর্কিত, অয়েল উৎপাদনকারী, তেল উৎপাদন করে, তাই এটাকে বলে অলেফিন। অ্যালকাইনের এরকম আলাদা নাম নাই, তাহলে সেটা তুমি লিখবা না, কাহিনী শেষ। ওকে, 8 নাম্বার, এরা প্রত্যেকেই কিন্তু বিক্রিয়া দেয়। তার বিক্রিয়াগুলোর তো তোমার ডিটেলস পড়তে হবে, কিন্তু কে কি বিক্রিয়া দেয় সেটার নামগুলো যদি তুমি পাশাপাশি লিখে ফেলো তাহলে কিন্তু তোমার পড়া অনেক বেশি এগিয়ে যাবে। যেমন আমি যদি হয়তোবা এখন যদি আমি অনেককে জিজ্ঞেস করি যে বলো তো অ্যালকিন কি বিক্রিয়া দেয়, অ্যালকাইন কি কি বিক্রিয়া দেয়, হয়তোবা পারবা, অনেকেই কিন্তু ভুলে গেছো। বাট একসাথে করে যদি তোমরা পড়ো তাহলে আমার কাছে মনে হয় না যে ভুল হওয়ার চান্স থাকবে। যেমন লক্ষ্য করো অ্যালকেন, সো অ্যালকেনের বিক্রিয়া মেইনলি 4টা। একটা হচ্ছে অ্যালকেনের রাখলাম প্রোতাস, এবং আমার সাথে সাথে একবার উচ্চারণ করো, বলো প্রোতাস। 3বার বলো ভাই সবাই, প্রোতাস, সবাই 3বার বলো প্রোতাস। তাহলে অ্যালকেন প্রোতাস, অথবা প্রোতাস, প্রোতাস বা প্রতাপ। ওকে, প্রতাপ হলে ভালো হতো। অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়াগুলো 4টা বিক্রিয়া খুব মিল আছে, আমার সাথে বলো ওপোজুজা, ওপোজুজা। তাহলে অ্যালকেনকে আমরা কি বলে রাখলাম, প্রোতাস, আর অ্যালকিন অ্যালকাইনের বিক্রিয়া আমরা কি বললাম, ওপোজুজা, বলো ওপোজুজা। ওকে, লাস্ট যেটা মাথায় রাখতে হবে, আমরা সবাই জানি যে অ্যালকিন এটা তো ডাবল বন্ড, রাইট? সো যেহেতু ডাবল বন্ড, সো এখান থেকেও কিন্তু আমরা কি করতে পারি, একটা সরিয়ে এটাকে কিন্তু ট্রিপল বন্ড বানাতে পারি, এর কাছ থেকে কোনো একটা মৌল প্রতিস্থাপন করে ট্রিপল বন্ড বানাতে পারি। তার মানে অ্যালকিনের কিন্তু প্রতিস্থাপন সম্ভব, কিন্তু অ্যালকাইন যেহেতু ট্রিপল বন্ডই, এখান থেকে আর তো কিছু প্রতিস্থাপন করে আমি এটাকে 4টা বানাতে কি পারবো না। এ কারণে অ্যালকাইন কিন্তু প্রতিস্থাপন দিবে না, অ্যালকেন অ্যালকিন দুটোই দিলেও এটা দিবে না, বরং অ্যালকাইনের কিন্তু একটু অম্লধর্মিতা আছে। তাহলে দেখো এই যে আমি প্রত্যেকেরই বিক্রিয়াগুলোকে একসাথে করে ফেললাম, এবং এইটা দেখলে খুব ইজিলি কিন্তু তোমার মনে থাকবে। এবং আমার সাথে একবার বলো প্রোতাস ও পজুজা, ও পজুজা, দুটাতেই। এক্সট্রা হচ্ছে পার্থক্য অ্যালকিন অ্যালকাইনের, যে অ্যালকিন প্রতিস্থাপন বিক্রিয়া দিবে আর অ্যালকাইন দিবে অম্লধর্মী। তো চলো আমরা ঝটপট লিখে ফেলি। ফর অম্লধর্মী, ফর অম্লধর্মী, প্রোতে হচ্ছে প্রতিস্থাপন, প্রোতে হচ্ছে প্রতিস্থাপন। আর এই 4টা যেহেতু সেম, আমি যে কোনো এক পাশে লিখি। ও ফর ওজনীকরণ, পতে হচ্ছে পলিমারকরণ, জুতে হচ্ছে জুত বা সংযোজন, এবং জাতে হচ্ছে জারণ। ওকে, তার এই 4টার বেলায় কিন্তু সেম চলে আসতেছে। এবার যদি আমরা এটাতে যাই, এতে হচ্ছে অ্যারোমেটিকরণ, অ্যারোমেটিকরণ, প্রোতে হচ্ছে প্রতিস্থাপন। এবং এখানে বলে রাখি অ্যালকেনের এই প্রতিস্থাপন যে বিক্রিয়াটা, এই প্রতিস্থাপনটা হয় কিন্তু অ্যালকেনের যে হাইড্রোজেন, এটা কিন্তু প্রতিস্থাপন হয় হ্যালোজেন দ্বারা। সো এ কারণে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন মানে এর সাথে হ্যালোজেন যুক্ত হচ্ছে, তাই এটাকে কিন্তু হ্যালোজিনেশনও বলে। আবার যেহেতু এই হ্যালোজিনেশনটা আলট্রাভায়োলেট যে রে বা সূর্যের আলোর উপস্থিতিতে হচ্ছে, ফটো মানে আলো, তাই এটার কিন্তু পুরো নামটা আমরা লিখতে পারি ফটো হ্যালোজিনেশন, ফটো হ্যালোজিনেশন। ওকে, এছাড়া তাতে হচ্ছে, শটা একটু পরে লিখি, তাতে হচ্ছে তাপীয় বিয়োজন। নাম শুনেই বুঝতে পারছো, তাপ দিয়ে
ভেঙে ফেলবো। এবং আমরা সবাই জানি পাইরোমিটার নাম শুনেছি না? সো পাইরো কথাটার অর্থ কি? তাপমাত্রা। তাহলে এই তাপমাত্রা দিয়ে বিয়োজন করে ফেলবো, লাইসিস করে ফেলবো। তাই এই প্রক্রিয়াটার আরেকটা নাম হচ্ছে পাইরোলাইসিস, যার আরো একটা নাম হচ্ছে ক্র্যাকিং। কি নাম? ক্র্যাকিং। এন্ড লাস্ট ওয়ান, স ফর সমানুকরণ। স ফর সমানুকরণ। তাহলে ভাইয়া তোমরাই একটা জিনিস দেখো, আমি জানি না যে তোমরা একসাথেই তিনটা এভাবে পড়েছো কিনা বা মনে ছিল কিনা, কিন্তু এবার যদি তোমরা একটু খেয়াল করো, আমার বিশ্বাস যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের কে কি কি বিক্রিয়া দেয় খুব ইজিলি তোমাদের মনে থাকবে। এবং এখানে আমরা কোনো রহিমা, ছকিনা, হ্যাঁ, কোনো এরকম নাম কিন্তু ফুলবানু বা কি জুলেখা এরকম কিছু ইউজ করিনি, যাতে ট্রিক্সটা অনেক বড় হয়ে না যায়। এবং আমরা যেটা প্রতিস্থাপন সেটা প্র লিখেছি, যেটা পলিমারকরণ সেটা প লিখেছি। তাহলে ট্রিক্স যাতে এমন না হয় যে ট্রিক্স দেখে আবার গুলায় যায়, শুধু আমি একটা পথেই তো লিখতে পারতাম পলিমারকরণ প্রতিস্থাপন, তাহলে এখানে প্রো দেখে আমি কি পলিমারকরণ বুঝতাম? সো কনফিউজ যাতে না হয় এই কারণে কিন্তু আমরা যা আছে প্রত্যেকটারই প্রথম অক্ষরগুলো আমরা দিয়েছি। তো এই হচ্ছে ভাইয়া বিষয়। এবার আমরা 9 নম্বরে পড়বো এদের শনাক্তকরণ। সো এভাবেই তোমাকে যাদের মধ্যে অনেক মিল আছে একসাথে করে পড়তে হবে। এবং যদি তুমি এরকম একসাথে করে পড়তে পারো, দেখবা তোমার কাছে এই জিনিসগুলো অনেক সহজ। কঠিন কোনটা না? তুমি কেমিস্ট্রি কঠিন, বায়োলজি কঠিন, ফিজিক্স কঠিন, সবই কঠিন। তুমি যদি ভালো মতো না পড়ো তোমার কাছে সবই কঠিন। তুমি যদি টেকনিক্যালি পড়ো তোমার কাছে সবই সহজ। ভুল বাই, যতই পড়ো ভুল বাই। যে ফার্স্ট হয় মেডিকেলে সেও ভুলে, না হলে তো সে 100ই পাইতো। 100 পেয়ে তো আর ফার্স্ট হয় না, তাই না? 87 পেয়ে ফার্স্ট হয়েছে, তার মানে তারও কি 10-12টার মতো ঘাটতি ছিল যে সেটা জানে না। তাহলে জানবা যে তুমি সব, তা হতে পারে না, কিন্তু যে যত সহজে বিষয়গুলো জানা যায় সেই সহজ পন্থাগুলো আমার অ্যাপ্লাই করতে হবে। যত তুমি জিনিসগুলোকে সহজ করবা তত তুমি আরো বেশি বেশি মনে রাখতে পারবা। তো চলো আমরা 9 নম্বরে লিখে ফেলি। 9 নম্বরে আমরা লিখে ফেলি, যদি এদের শনাক্তকরণ থাকে শনাক্তকরণ। আবার আমরা অবশ্যই জানি এদের পৃথকীকরণ আছে, এদের পৃথকীকরণ আছে, তাই না? অবশ্যই আছে। অর্থাৎ এই অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনকে যদি আমি একসাথে মিশাই, এই মিশ্রণ থেকে যদি আমি পৃথক করি, কে আগে পৃথক হবে? তো সেক্ষেত্রে মনে রাখবা এভাবে, অর্থাৎ সবার আগে পৃথক হবে অ্যালকাইন, তারপরে হবে অ্যালকিন, দেন হবে অ্যালকেন। ঠিক আছে? তাহলে পৃথকীকরণ লেখার পর এভাবে এভাবে দিয়ে দাও, এভাবে দিয়ে দাও, দেখো হয়ে গেল। দেখলেই তো মনে থাকবো, আচ্ছা ওইটা আগে পৃথক হবে, তারপরে এটা, তারপরে এটা, হয়ে গেল। নাম্বার 11, আমি তোমাদের কারোই কমেন্ট পড়ছি না, শুধু এখান থেকে দেখছি দূর থেকে যে কি হচ্ছে, ব্লার হচ্ছে কিনা। এবং আলহামদুলিল্লাহ আজকে ব্লার হচ্ছে না, কারণ এই সময়টা কিন্তু প্রচুর ব্লার হয়। আমি যখন নর্মাল ডেন্টাল কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করি খুব ব্লার হয়, কিন্তু ব্লার হচ্ছে না। ওকে, এবার যদি আমরা 11 নম্বরে এদের প্রস্তুতি পড়ি, এবং মূলত এই এদের প্রস্তুতি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন বেশি আসে, অর্থাৎ যে বিক্রিয়াগুলোর কথা আমি বললাম সেগুলো বেশি আসে। এবং আমি ট্রাই করবো এই প্রত্যেকটারই প্রস্তুতিতে যত নামীয় বিক্রিয়া আছে সেগুলো তো ভালো মতো এক্সপ্লেইন করার, মানে যতটুকু ভালো মতো এক্সপ্লেইন, মানে আমি কোনো মেকানিজম বুঝাবো না, আমি কোনো কেমিস্ট্রির টিচারও না, এবং আমার এই কেমিস্ট্রির কথাবার্তায় তোমার একাডেমিকে খুব একটা লাভ মনে হয় হবে না, এমসিকিউ বাদে। কিন্তু অবশ্যই এমসিকিউ রিলেটেড যে কোনো পড়ায় তুমি ডেফিনেটলি উপকৃত হবা বলে আমার বিশ্বাস। তো চলো সবগুলোর প্রস্তুতির হেডিং না লিখে আমরা এক এক করে শুরু করি। আমরা আজকে অ্যালকেনের 2-1টা প্রস্তুতি, বিশেষ করে উডস বিক্রিয়া, আমরা যদি কোপ সংশ্লেষণ বা গ্রিগনার বিকারক যতটুকু পারি আমরা যাব। তো প্রথমে আমরা ট্রাই করব উডস দ্বারা। এবং সাথে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই যে উডস বিক্রিয়া একটা নাম কিন্তু এখানে তোমরা পাবে, এবং তোমরা জানো এই নাম দিয়ে আরো একটা বিক্রিয়া আছে, সেটা হলো উডস ফিটিক। আবার হয়তোবা তোমরা এটাও জানো এই উডস ফিটিকের ফিটিক দিয়ে আরেকটা বিক্রিয়া আছে, সেটা আবার হলো ফিটিক। তাহলে যখনই তুমি উডস পাবা, তাহলে উডস রিলেটেড যদি আরো কোনো নাম থাকে সেইগুলোকে তোমার একসাথে পড়ে ফেলতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা উডসে চলে যাই। এটা শেষ হলে, সময় থাকলে, তোমাদের ধৈর্য থাকলে আমরা যাব, কারণ নামাজও আছে, তারাবির নামাজ আছে। তাহলে সবাই হেডলাইন দাও। এবং আমি খুব ভালো জানি যে বাংলাদেশে এই কেমিস্ট্রির এই বিক্রিয়াগুলো রিলেটেড এত চমৎকার কন্টেন্ট আছে, হয়তোবা তোমরা সবই জানো, বাট আমার ব্যাপারটা হচ্ছে ওইভাবে এত কনসেপ্ট দেওয়া না। আমার ব্যাপারটা হচ্ছে আমি বায়োলজির মানুষ, কিন্তু এখনো উডস
বিক্রিয়া উডস মনে থাকলেই চট করে, আমি সেই কত বছর আগে পড়ছি, আমি তো পড়াইও না, আমার প্র্যাকটিসও নাই। লাস্ট মনে হয় আমার বোনকে পড়ানোর জন্য একটু পড়েছিলাম, সেটাও সে তো চান্স পেয়েছে আগের বছর। কিন্তু এই যে আমি গত ক্লাসে, তোমরা যারা আমার ইউটিউব ভিডিওটা দেখছো, হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন, তো হঠাৎ যদি আমি কাউকে জিজ্ঞেস করি এই বলতো হফম্যান বিক্রিয়ায় কারা কারা বিক্রিয়া দিয়ে কি তৈরি হয়, সে কিন্তু একটু চিন্তা করবে আল্লাহ কি হয়। কিন্তু এমনভাবে পড়াশোনাগুলো করতে হবে যাতে বিক্রিয়ার নাম দেখেই তোমার মাথায় আসে আচ্ছা এটা এটা। যেমন আমি যখন বাচ্চাদেরকে জিকে পড়াই, এখানে অনেকে আমার জিকে স্টুডেন্ট আছো, যেমন মেডিকেলের জন্য খুব মানে কমন একটা প্রশ্ন আসে, যদি এর বছর আসে নাই, বিভিন্ন সঙ্গীতের গীতিকারকে সুরকারকে এগুলো প্রশ্ন আসে। এবং আমরা জানি দেশাত্মবোধক একটা গান যে সালাম সালাম হাজার সালাম, এরকম একটা গান আছে, তাই না? তোমরা সবাই জানো। তো এই গান হচ্ছে আব্দুল জব্বার এই গানের সাথে হচ্ছেন জড়িত। তো এটা আমাদেরকে মনে রাখতে হয় সাধারণ জ্ঞানে, যে সালাম সালাম হাজার সালাম এটা কি আপেল মাহমুদ, না গোবিন্দ হালদার, না আব্দুল জব্বার, না অন্য কিছু। তো এটা মুখস্থ করার জন্য আমরা কি এখন পুরা পড়বো? এখন তো আমাকে লিখতে হচ্ছে না, অপশনে তো থাকবেই। তা আমি ওদেরকে মজা করে বলি যে তোমরা এভাবে মনে রাখবা, জব্বার ভাই আসসালামু আলাইকুম, বুঝতে পারছো? অর্থাৎ জব্বার ভাই আসসালামু আলাইকুম। তাহলে ওরা দেখো এখন আমি এই রিলেটেড কোনো কথাবার্তা বললেই হ্যাঁ ওরা বুঝে যায়। সো একটু কিন্তু মজা দিতে হবে পড়াশোনায়, যে সাবজেক্টেই হোক না কেন। তাহলে হাঁটতে হাঁটতে একটু মজা করে জব্বার ভাই আসসালামু আলাইকুম, অর্থাৎ যে জব্বার ভাই মানে আসসালামু আলাইকুম, অর্থাৎ এই সালাম সালাম হাজার সালামের সাথে জব্বার ভাইয়ের রিলেশন আছে। এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমি ইন্টারমিডিয়েটের এখন দেখলাম আরো ভালো ভালো, আমাদের সময় ধর আমরা বিলাসী পড়তাম, তাই না? যে গদ্যে পদ্য আছে না, গদ্যে আমরা কি পড়তাম? বিলাসী, শরৎচন্দ্রের লেখা। এখন আমরা না এগুলোই ভুলে যাইতাম যে শরৎচন্দ্রর লেখা কোনটা বা বিলাসী কে লিখেছেন। তো আমরা এভাবে বারবার বলতাম যে শরতের বউ বিলাসী, শরতের বউ বিলাসী। আবার তোমরা জানো কি না, এই লেখক পরিচিতিতে শরৎচন্দ্রের বাড়ি কোথায় সেটাও দেওয়া আছে, এই শরৎচন্দ্রের জন্ম মৃত্যু সবই দেওয়া আছে। তো এভাবে পড়ি যে শরতের বউ বিলাসীর বাড়ি এখানে, জাস্ট এভাবে কিন্তু আমরা একটু মজা করে পড়তাম। সো এতে করে কিন্তু কাজ হয়, অবশ্যই কাজ হয় এবং ভালো মনে থাকে, দীর্ঘদিন মনে থাকে। সো তোমাদের ব্যাপারটাই হচ্ছে এই, তোমার উডস ফিটিং বা উডস বিক্রিয়া একবার যদি তুমি 5 মিনিট দেখো, তোমার কাছে মনে হবে হ্যাঁ আমি তো সবই পারি। বাট 2 মাস পর হঠাৎ যদি জিজ্ঞেস করা হয় বলতো উডস বিক্রিয়া কি, আর মনে আসে না। সো এটা যাতে না হয়, উডস নামটা দেখলেই যাতে তোমার মনে আসে হচ্ছে উডস, তাহলে তো এই কাজটাই করতে হবে, যেটা আমি ট্রাই করছি। তো স্টার্ট করি। যেমন লক্ষ্য করো, বড় করে তোমরা লিখে ফেলো ভাইয়া উডস, বড় করে লিখে ফেলো উডস। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, এখন তুমি তোমার মতো কাজ করতে পারো। আমি যে কাজটা করতাম, এই উ দেখলেই উডস, এই উ দেখলেই আমার কাছে উচ্চতর অ্যালকেন মনে হইতো বা মাথায় চলে আসতো। তাহলে আমার সাথে সাথে একবার বলো যে দেখো এই জিনিসটা এখন এবং লং টার্ম থাকবে মনে, আমি শিওর যেটা অনেক দিন দীর্ঘদিন তোমাদের এটা মনে থাকবে। তাহলে বলো উডস উচ্চতর অ্যালকেন, উডস উচ্চতর অ্যালকেন। 3 বার বল, 3 বার মনে মনে বলো, যদি আমি শুনতে পাচ্ছি না তোমরা মনে মনে 3 বার বলো উডস উচ্চতর অ্যালকেন, উডস উচ্চতর অ্যালকেন। তো হয়ে গেল। এখন এই অ্যালকেনটাকে আমি একটু ইংরেজিতে লিখি, তাহলে উডস হচ্ছে উচ্চতর অ্যালকেন। এখন তোমরা ভাবতে পারো ভাইয়া অ্যালকেনটা আবার ইংরেজিতে লিখলেন, ভালো কথা, এ আবার এন বড় দিলেন, যাই হোক তাহলে ওখানে কাহিনী আছে। তাহলে ভাইয়া একটা বিক্রিয়ায় কি তৈরি হলো সেটা আমরা জানি, এবং এটা একটা মেডিকেলের প্রশ্ন, এটা একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কিন্তু প্রশ্ন, যে উডস বিক্রিয়া কি তৈরি হয়, উচ্চতর অ্যালকেন গেল। এবার একটা বিক্রিয়া থেকে আমার কি লাগবে, এই বিক্রিয়ায় কারা কারা বিক্রিয়া অংশ নেয় সেটা জানতে হবে। চলো আমরা সেটা জানি। তো এই অ্যালকেনের মধ্যে কারা কারা বিক্রিয়া করে সেটা আছে। কিভাবে? আমরা যদি একটু শেষ থেকে আসি, যেমন হফম্যানে মনে পড়ে যারা ভিডিওটা দেখেছো ভাইয়া, যারা ভিডিওটা দেখেছো হফম্যানেও কিন্তু আমরা শিখেছিলাম, হফম্যানে NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, মনে পড়ে? তো সেরকম যারা দেখেছো, তাহলে অ্যালকেন উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয়। আমি তো আটকে গেছি ভাই, যাই হোক আমি মনে হয় আটকে গেছি, তাই কি? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ছেলেমেয়েরা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? একটু জানাও তো।
আটকায়নি? শুনতে পাচ্ছ? কি যে দেখছি আমি। ছেলেমেয়েরা একটু কমেন্ট করে আটকায়নি, অল ক্লিয়ার, ওকে ঠিক আছে ভাইয়া। তাহলে লক্ষ্য করো, এই যে আমরা শেষ থেকে যদি আসি, ই থেকে আমরা প্রথমে যেটা মাথায় রাখবো ইথার। তাহলে আমার সাথে বলো, উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয়। তাহলে উচ্চতর অ্যালকেন তৈরিতে উডস বিক্রিয়ার সাহায্যে কি লাগবে? ইথার। এরপরে কি আছে? Na। এরপরে কি আছে? Na, অর্থাৎ সোডিয়াম ধাতু লাগবে। কোন ধাতু লাগবে? সোডিয়াম। এখানে কিন্তু ম্যাগনেসিয়াম ধাতু বা অন্য কোনো ধাতু না, সোডিয়াম ধাতু, মায়ান্ডিট। অ্যান্ড ফাইনালি অ্যালক থেকে মনে রাখো অ্যালকাইল হ্যালাইড। অ্যালক থেকে অ্যালকাইল হ্যালাইড। তাহলে এই তিনটা জিনিস বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে উডস বিক্রিয়া। তবে এখানে কিছু কথা আছে কিভাবে রিয়াকশন গুলো হয়, আমি আসছি সেখানে। এখানে যে কথাটা আছে সেটা হচ্ছে ইথারটাকে নিতে হবে শুষ্ক অথবা ড্রাই। ইথারটাকে নিতে হবে শুষ্ক অথবা ড্রাই। এবং হয়তোবা এটা তোমাদের একাডেমিকে প্রশ্নও আসে যে কেন শুষ্ক ইথার, মেডিকেল অ্যাডমিশন এরকম আসে না। তো উত্তর হচ্ছে ইথারটা যদি শুষ্ক না হয়ে ভেজা হতো, মানে আর্দ্র হতো, আর্দ্র হওয়া মানে সেখানে পানি থাকতো, আর পানির সাথে সোডিয়াম কিন্তু রিয়াকশন করে ঝামেলা পাকাতো। সো এই কারণেই ইথারটাকে নিতে হবে শুষ্ক ইথার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ড্রাই ইথার অথবা পরীক্ষায় এমসিকিউতে ড্রাই ইথার বা ওই যে কি বলে লিকুইড ইথার বা অ্যাকুয়াস ইথার এরকম কিছু দিয়ে দিতে পারে। এবার যদি এটাকে আমরা একটু রিয়াকশন আকারে দেখাই, তাহলে মেইনলি কিন্তু মেডিকেল অ্যাডমিশনের জন্য কাহিনী হচ্ছে এতটুকুই। বাট তারপরে আমি একটু হালকা রিয়াকশনগুলো দেখাই, এতে করে ফিটিং, উডস ফিটিংটাও বুঝতে ইজি হবে। তাহলে আমি একটু লিখে ফেলি। তাহলে আমরা কি কি শিখলাম? অ্যালকেনের শুরুতে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তাহলে এটা হচ্ছে অ্যালকাইল মূলক, আর এক্স দিলাম, এটা হচ্ছে হ্যালাইড, লিখে ফেললাম। তো এরকম অ্যালকাইল হ্যালাইড নিতে হবে 2 অণু। কয় অণু নিতে হবে? 2 অণু। আর কারা কারা বিক্রিয়া করবে? সোডিয়াম। যেহেতু আমরা অ্যালকাইল হ্যালাইড নিয়েছি 2 অণু, তাহলে সোডিয়াম নিব 2 অণু, এবং সাথে হচ্ছে শুষ্ক ইথার। জেনে রাখা ভালো, এখানে শুষ্ক ইথার, শুষ্ক ইথারটা হচ্ছে দ্রাবক, আর সোডিয়ামটা হচ্ছে বিজারক। হয়তোবা পরীক্ষায় এভাবেও আসতে পারে যে উডস বিক্রিয়ায় বিজারক হিসেবে কাজ করে কোনটি, উডস বিক্রিয়ার দ্রাবক কোনটি, সেটাও আমি এখানে লিখে ফেললাম। ওকে, এখন তৈরি হবে কি বলেছে? উচ্চতর অ্যালকেন। অর্থাৎ এই যে অ্যালকাইল হ্যালাইডটা দেখছো, এখানে যে জিনিসটা হয়, সোডিয়াম এই হ্যালোজেন গুলোকে নিয়ে ফেলে, নিয়ে সোডিয়াম হ্যালাইড হয় 2 অণু, সেটাই আমি প্রথম লিখলাম। তাহলে এই দুইটা বাদ গেলে এই আর এই আর রিয়াকশন করে এখানে হয় অ্যালকেন। এবং এই অ্যালকেনটাকে উচ্চতর বলার কারণ বুঝতেই পারছো, এখানে আর এখানে কার্বন যতটা, এখানে কার্বন হচ্ছে তার ঠিক দ্বিগুণ। অর্থাৎ এই আরটা যদি হয় মিথাইল, তাহলে এখানে কিন্তু হবে 2টা মিথাইল, এবং যেটাকে আমরা বলি ইথেন। তাহলে এক কার্বন অ্যালকাইল দিয়ে শুরু হলো, তৈরি হলো এর দ্বিগুণ কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন। এ কারণেই কিন্তু এটাকে বলা হয় উচ্চতর অ্যালকেন। এখন কথা হচ্ছে, আচ্ছা তাহলে আমি উডসে পরে আসছি, উডস এখানে আমি স্টপ করে দিলাম। আমরা এখন ফিটিক আর উডস ফিটিক, যেহেতু ওই দুইটা নিয়ে আমরা এখন আলোচনা করব না, বাট মেইন পার্থক্যটা কি এর সাথে আমি একটু যদি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে, মুছে ফেলি এটা। লক্ষ্য করো ছেলেমেয়েরা, এটা যদি হয় উডস, এখন আমরা পড়বো ফিটিক। তাহলে ফিটিক বিক্রিয়াটা কি জিনিস? আমি একটা যৌগ আঁকি, এই যৌগটা হচ্ছে ফেনল, আমরা সবাই জানি, রাইট? প্রশ্ন হচ্ছে, হোয়াই দিস কম্পাউন্ড ইজ কল্ড ফেনল। কেন এটাকে ফেনল বলে? আমরা সকলেই জানি যে নামের কোন যৌগে যদি ওএইচ থাকে, তাহলে ওএইচ থাকলে আমরা অল বসাই, ওএইচ থাকলে আমরা সাফিক্স হিসেবে বসাই অল, তাই না? যেমন CH3 এর সাথে ওএইচ, মিথানল, তাই তো? তাহলে দেখো
এই যৌগের মধ্যে ওএইচ আছে তাই আমি অল বসিয়েছি। আই রিপিট, এই যৌগের মধ্যে ওএইচ আছে তাই আমি অল বসিয়েছি। তাহলে অলের আগের যে জিনিসটা সেটা হচ্ছে এইটা, তাহলে এই জিনিসটার নাম হচ্ছে ফিন। তাহলে আমি যদি ওএইচ বাদ দেই, এই অংশটার নাম হচ্ছে ফিন, এই অংশটার নাম হচ্ছে ফিন। এটাকে আমরা অ্যারাইল মূলক বলি। কি বলি? অ্যারাইল মূলক। কিন্তু এই অংশটার নাম কি? ফিন। এ কারণেই তো ফিনের সাথে যখন ওএইচ যুক্ত হয়েছে তখন হয়ে গেছে ফিনল, ফেনল, রাইট? তাহলে লক্ষ্য করো, এই যৌগটা যদি হয় ফিন, তাহলে এভাবে তোমরা মনে রাখো যে ফিটিক বিক্রিয়ায় ফিনের বিক্রিয়া হয় বা ফিনাইলের বিক্রিয়া হয়। অর্থাৎ এটা হচ্ছে অ্যালকাইল, এটা হচ্ছে অ্যালকাইল, ফিটিকে হয় ফিনাইল বা অ্যারাইল অ্যাকচুয়ালি। ওকে, তাহলে ফিটিক বিক্রিয়াটা কেমন? ফিটিক বিক্রিয়াটা হচ্ছে এরকম, এই যে অ্যারাইল মূলক বা যেটা ফিন বললাম আমরা একটু আগে, এটার সাথে হ্যালাইড প্লাস এরকম আরেকটা, ক্লিয়ার? এবং একইভাবে কেন ফিটিক বিক্রিয়া এখানে করতে হবে? কারণ উডস বিক্রিয়ায় যে বিজারক এবং দ্রাবক এখানে হচ্ছে সেম। তাহলে এখানে কি তৈরি হবে? এখানেও একইভাবে সোডিয়াম হ্যালাইড বেরিয়ে গেল, এই দুইটা একসাথে হবে। তাহলে এই হচ্ছে ফিটিক বিক্রিয়া, প্লাস ডট ডট, এই হচ্ছে ফিটিক বিক্রিয়া। তাহলে এবার কমন সেন্স অ্যাপ্লাই করে বলো তো, এই দেখা যাচ্ছে কিনা ছেলেমেয়েরা? দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে কিনা? তাহলে এবার দেখো তো, তাহলে বলো তো এই যৌগটার নাম কি? কে বলতে পারবা? 1 টাকা দিব, 1 টাকা দিব, 1 টাকা এরকম করে ফিকায় দিব, কই পড়বে তোমরা ক্যাশ ধরো, বলো এই যৌগটার নাম কি? তাহলে এবার যদি দেখো কমন সেন্স, এবার যদি তোমাকে বলে ভাইয়া উডস ফিটিক বিক্রিয়া কি, আয় ছেলে পেলে বলো উডস ফিটিক বিক্রিয়া কি? যেহেতু তোরা জানিস উডস বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড ইউজ হয়, আবার ফিটিক বিক্রিয়ায় ফিনাইল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইড বিক্রিয়া করে, তাহলে উডস ফিটিক দুটাই আছে। তাহলে উডসের অ্যালকাইল হ্যালাইড, রাইট? আর কি ফিনাইল, যেটা ফিটিকের ফি, সেই অ্যারাইল হ্যালাইড, সেটা আমরা ইউজ করব। দেন মজার বিষয়, এটার বেলায়ও 2 অণু সোডিয়াম, শুষ্ক ইথার হচ্ছে দ্রাবক। তাহলে এই তিনটা জিনিসের যেহেতু এই জিনিসটা একই, নামের মধ্যেও কত মিল, তাহলে এই তিনটাকে আমরা একসাথে পড়লাম, দিস ইজ কল্ড কোরিলেশন। এবং এই কাজটা যদি করতে পারো, দেখবা যে কেমিস্ট্রি ইজি লাগছে। আমি বলবো না যে কেমিস্ট্রি হাতের মুঠোয়, না, কঠিন আছে, বাট একটু ইজি লাগবে, আমি শিওর একটু ইজি লাগবে। তাহলে এবার এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে, হ্যাঁ, কার এই আর এর সাথে এটার বিক্রিয়া, এটা তৈরি হবে। তাহলে দেখো, চিন্তা করো, এই আরটা যদি ভাইয়া মিথাইল হ্যালাইড হয়, মিথাইল আয়োডাইড, মিথাইল ব্রোমাইড কিছু একটা হয়, তাহলে এখানে যদি CH3 চলে আসে, তাহলে দেখো টলুইন তৈরি হচ্ছে। তাহলে টলুইনের সময় আবার দেখবা পড়বা যে টলুইন তৈরিতে কোন বিক্রিয়া? উডস ফিটিক। আচ্ছা, কমেন্ট কি করছো? এটার নাম কি আমি একটু দেখি, তোমরা কি কমেন্ট করছো? ডাইফিনাইল, মেজাবিন সরকার, ডাইফিনাইল। আর কেউ? ডাইফিনাইল, আল হাফিজ বলেছে ডাইফিনাইল, অনুপম বলেছে ডাইফিনাইল, নীরব বলেছে ডাইফিনাইল, আর ওয়াও, ভেরি গুড। তাহলে আমি 1 টাকা আমার কাছে আছে, আমার কাছে অনেকগুলো 1 টাকা আছে, তাহলে আমি এই 1 টাকাটা দিয়ে দিব, হ্যাঁ, আকাশে তোমরা ক্যাশ ধরবা। আচ্ছা, তাহলে ভাইয়া বুঝতে পারছো কেন এর নাম ডাইফিনাইল? আর একটু আগে না বললাম এটা হচ্ছে ফিন, তাহলে এখানে কয়টা ফিন? 2টা, ডাইফিনাইল। বুঝতে পেরেছো? যাই হোক, তো আমরা উডস ফিটিকে চলে যাই, যেহেতু আমরা অ্যালকেন দিয়ে স্টার্ট করেছি, কিন্তু আমি বলতে চাই যখন এটা পড়বা সাথে ম্যাচিং করে এটাও পড়বা, এটাই হচ্ছে আমার বলার কথা। তাহলে আশা করছি এটা হয়ে গেল। এখন উডস বিক্রিয়া নিয়ে কিছু কথা বলবো, অর্থাৎ আমি এখন তো এই অ্যালকাইলের জায়গায় কিছু যদি লিখি, তাহলে একটা জিনিস আমরা দেখলাম যে এই দুনিয়ার সবচেয়ে ছোট যে অ্যালকাইল হ্যালাইড সেটা হচ্ছে মিথাইল হ্যালাইড। এই দুনিয়ার সবচেয়ে ছোট যে অ্যালকাইল হ্যালাইড সেটা হচ্ছে মিথাইল হ্যালাইড। এর চেয়ে ছোট হ্যালাইড আছে নাকি? মানে কার্বন যুক্ত হ্যালাইড নাই তো, অ্যালকাইল হ্যালাইড তো নাই। তার লক্ষ্য করো, উডস বিক্রিয়ায় যদি ইউজ হয় এটা,
আর উডস বিক্রিয়ায় তৈরি হবে উচ্চতর অ্যালকেন, তার মানে যে অ্যালকেনটা তৈরি হবে সেই অ্যালকেনে মিনিমাম কার্বন সংখ্যা থাকবে 2টা। তাহলে 2 কার্বনের অ্যালকেনকে আমরা বলি ইথেন। তাহলে 1 কার্বনের অ্যালকেন কখনোই উডস বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে না। সো কোটি কোটি % ইম্পর্টেন্ট যে এই উডস বিক্রিয়ার মাধ্যমে কখনোই 1 কার্বনের অ্যালকেন অর্থাৎ মিথেন উৎপন্ন হবে না না না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো লক্ষ্য করো, যেহেতু আমরা উডস, এই উ থেকেই আমরা নামটা পড়েছি উচ্চতর অ্যালকেন, তাহলে আমাদের সাথে সাথে মাথায় আসতে হবে যে আর কি এমন কোনো বিক্রিয়া আছে যে যেখানে উচ্চতর অ্যালকেন তৈরি হয়। সাথে সাথে মাথায় নক করতে হবে যে আর কি এরকম কিছু আছে যে যেখানে উচ্চতর অ্যালকেন। দেন যদি তুমি নক করো হয়তো বা তোমার মাথায় আসবে না, আসলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাট তাৎক্ষণিক না আসলে পরেও হয়তো বা কখনো আসবে। যখন আসবে সাথে সাথে লিখে ফেলবা যে কোব সংশ্লেষণ বিক্রিয়াটাতেও উচ্চতর অ্যালকেন তৈরি হয়। কোব সংশ্লেষণ মানে কি? ওই যে যেটা আমরা এর পরে পড়বো বা এর পরে পড়ার কথা, ওই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আছে না, কার্বন ডাইঅক্সাইড বের করে ফেলবো। তো যদি সেটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, তাহলে একটু লিখে দেই, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যদি আমরা ডিকার্বক্সিলেশন ঘটাই, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যদি আমরা ডিকার্বক্সিলেশন ঘটাই, এটাই হচ্ছে কোব সংশ্লেষণ, যেটা কোব বিজ্ঞানী কোবের নামে নামকরণ হয়েছে। তাহলে লক্ষ্য করো, উচ্চতর অ্যালকেন তৈরির প্রক্রিয়া হচ্ছে 2টা, একটা উডস উচ্চতর অ্যালকেন আর একটা হচ্ছে কোব সংশ্লেষণ। তাহলে কমন সেন্স হচ্ছে একই সাথে এটাই যে উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হলে যদি মিথেন উৎপন্ন না হয়, এখানেও তো উচ্চতর অ্যালকেন তৈরি হবে। তার মানে কোব সংশ্লেষণের বেলায়ও প্রযোজ্য যে জিন্দেগিতেও মিথেন উৎপন্ন হবে না এই কোব সংশ্লেষণের মাধ্যমে। তাহলে কোরিলেশন করে কোব সংশ্লেষণটা হলো, যেটা নিয়ে হয়তো বা ডিটেলস আমরা নেক্সটে বলবো। আজকে সময় হলো আজকে, না হলে নেক্সট দিন। তাহলে আমি এটাকে মুছে ফেলছি, আশা করি এটা তোমরা তুলে ফেলছো, এটাকে আমি মুছে ফেলছি। এবার আসো তাহলে উচ্চতর অ্যালকেন তৈরি হয় বুঝলাম, কিন্তু উচ্চতর অ্যালকেনের তো নামধাম আছে। যেমন মিথেন তৈরি হয় না, তাহলে তৈরি হয় কি? ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো তো না, কারণ প্রোপেনও তো উচ্চতর অ্যালকেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন সব। আচ্ছা, এ নিয়ে একটু মারামারি আছে। আমি মারামারিটা যদি একটু হালকা বলি, এখানে ভাষাগত একটা পার্থক্য আছে যেটা তোমাদেরকে বুঝতে হবে। এবং আমি একটা পোস্ট দেখলাম, যে পোস্টে লেখা, আমি পোস্টের ইয়েটা শেয়ার করি, মানে কথাটা, যে উডস বিক্রিয়া মানেই যে সেখানে কি বলে জোড় সংখ্যক অ্যালকেন তৈরি হবে। আসলে কথাটা মোটেও ঠিক না। উডস বিক্রিয়ার মাধ্যমে বেজোড় অ্যালকেনও তৈরি হয়। এবং এটার কমেন্টে প্রচুর আল্লাহ স্যার কি তাহলে আমাদের ভুল শেখাইলো, এবং দেখা গেল যে টিচারদের প্রতি একটা মনোক্ষুণ্ণ করে ওখানে ছুটছে। তো বিষয়টা হচ্ছে কি ভাষাগত মানে কি আমি একটু বোঝাই দিচ্ছি। ঘটনা হচ্ছে, যেহেতু আমরা জানি যে উডস বিক্রিয়ায় যে অ্যালকাইল হ্যালাইডটা ইউজ হবে, উচ্চতর অ্যালকেনটা হবে ঠিক তার দ্বিগুণ। আর যে কোনো সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, সেটা কিন্তু একটা জোড়াই হচ্ছে। সেই হিসেবে উচ্চতর অ্যালকেনটা অলওয়েজ হবে জোড়। এটা একটা বাস্তব সত্য কথা। তার মানে এই না যে উডস বিক্রিয়ার মাধ্যমে আমি বেজোড় অ্যালকেন তৈরি করতে পারবো না, বেজোড় অ্যালকেনও তৈরি করতে পারবো। কথাগুলো শোনো। এখন ঘটনা হচ্ছে ভাষাগত। কেন বইয়ে লেখা, কেন টিচাররা বলে বেজোড় অ্যালকেনের কথা অনেকেই বলে না, কেন? ধরো আমি বাঙ্গি খাই না, আমি বাঙ্গি পছন্দ করি না, ফাহাদ ভাই বাঙ্গি খায় না। এখন তুমি চাচ্ছ যেমনিই হোক তুমি ফাহাদ ভাইরে বাঙ্গি খাওয়াবাই, ঠিক আছে? আচ্ছা, ধরো তোমার আবদার রাখতে আমি খাইলাম। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? আমি যে বাঙ্গি জীবনে মুখেই দেওয়া যাবে না ব্যাপারটা কিন্তু তা না। আমি কিন্তু বাঙ্গি খেতে পারি, বাট সচরাচর আমি বাঙ্গি খাই না। মানে হচ্ছে উডস বিক্রিয়ার মাধ্যমে, ব্যাপারটা আমি এক্সপ্লেইন করব। উডস বিক্রিয়ার মাধ্যমে বেজোড় অ্যালকেনও তৈরি সম্ভব। যদি বলা হয় উডস বিক্রিয়ার মাধ্যমে বেজোড় অ্যালকেন তৈরি সম্ভব না, এটা ভুয়া কথা। অবশ্যই সম্ভব, কিন্তু নর্মালি বেজোড় অ্যালকেন বানানোর জন্য আমরা উডস বিক্রিয়া ফলো করি না। কেননা উডস বিক্রিয়ার মাধ্যমে যদি আমি বেজোড় অ্যালকেন তৈরি করি, সেই বেজোড় অ্যালকেনের সাথে আরো অ্যালকেন তৈরি হবে, আরো কিছু জোড় অ্যালকেন তৈরি হবে।
আরো কিছু জোড় অ্যালকেন তৈরি হবে, তখন আবার ঝামেলা হবে। এদের মিশ্রণ থেকে এই অ্যালকেনটাকে পৃথক করতে আমার অনেক ঝামেলা হবে। আলটিমেটলি আমি বানাইতে পারবো, কিন্তু সেটাকে পৃথক, এদের স্ফুটনাঙ্ক অনেক বেশি হওয়ার কারণে পৃথক করতে আবার কিন্তু আমার ঝামেলা হবে। তার মানে ভাষাটা কি? ভাষাটা হচ্ছে উডস বিক্রিয়ার মাধ্যমে বেজোড় অ্যালকেন তৈরি করা সম্ভব, কিন্তু বেজোড় অ্যালকেন তৈরিতে আমরা সাধারণত উডস বিক্রিয়া ব্যবহার করি না। এ কারণেই বইগুলোতে কিন্তু এভাবেই বলা যায় উডস বিক্রিয়ার সাহায্যে কেবলমাত্র জোড় অ্যালকেন তৈরি করা হয়। জোড় অ্যালকেন মানে জোড়া কার্বন যুক্ত অ্যালকেন তৈরি করা হয়। তার মানে তুমি এটা কখনোই বুঝবা না যে বেজোড় অ্যালকেন একদমই হয় না, সাধারণত করি না, কিন্তু বেজোড় অ্যালকেনও হয়। যেমন আমি বায়োলজির একটা চমৎকার কনসেপ্ট দিই এখানে, যেটা আমাদের স্টুডেন্টদেরকে এত বেশি ডাইভার্ট করে, ভাই কেমিস্ট্রির মধ্যে বায়োলজি কেন? দেখো খুব মজা লাগবে। একটা প্রশ্ন আছে, তোমরা জানো নিরেট অস্থি আর স্পঞ্জি অস্থি। খুব খেয়াল করো, বিশেষ করে ফার্স্ট ইয়ার তো এখন হাড্ডি গুড্ডি পড়ে নাই, আমার মনে হয় সব ফার্স্ট ইয়ার পালাইছে যে কি বলেন ভাই, সব তো মাথার উপরে দিয়ে যায়। হ্যাঁ ভাই বায়োলজি পড়ান, আপনি বায়োলজি পড়ান, এসব কেমিস্ট্রি পড়েন না। ফার্স্ট ইয়ার এরকম ভাবতে পারে, বিকজ তাদের তো এটা তো অনেক পরে, এবং আমি তো একদম মিড পয়েন্ট থেকে স্টার্ট করেছি, আমি তো প্রাথমিক থেকে শুরু করিনি। বাই দ্য ওয়ে আমি শুরুতে বলেই নিয়েছি যে আমি পড়াচ্ছি মূলত সেকেন্ড ইয়ার অ্যাডমিশন। ফার্স্ট ইয়ারটা যদি বুঝতে পারে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা দেখবা আজমল স্যারের বইয়ে স্পঞ্জি অস্থির উদাহরণে আছে মানুষের যে মাথার খুলির হাড্ডি বা যে করটিকার অস্থি। আমি আর এক্সাম্পল দিলাম না। দেখো লাইনটা কি পরিমাণ মিসলিড করে বাচ্চাদেরকে। স্পঞ্জি অস্থির উদাহরণ হচ্ছে করটিকার অস্থি। পোলাপাইন ভাবে করটিকার অস্থিতে কেবলমাত্র স্পঞ্জি অস্থি থাকে। আর দেখো ভাইয়া নিরেট অস্থির এক্সাম্পল আছে লম্বা অস্থি, এবং পোলাপাইন ভাবে লম্বা অস্থিতেই কেবল নিরেট অস্থি থাকে। আসলেই কি তাই? আসলে কিন্তু তা নয়। আসলে যেটা ঘটনা, সেই ঘটনা হলো যে লম্বা লম্বা অস্থি ভাইয়া তাদের মাথায়ও কিন্তু স্পঞ্জি অস্থি থাকে। আবার যেগুলো করটিকার অস্থি, সেই করটিকার অস্থির বাইরে কিন্তু ভাইয়া নিরেট অস্থি থাকে, মাঝখানে স্পঞ্জি অস্থি থাকে। তার মানে লম্বা অস্থিতেও নিরেট স্পঞ্জি দুটো থাকে, করটিকার অস্থিতেও নিরেট স্পঞ্জি দুটো থাকে। আর প্রশ্ন হতে পারে ভাই তাহলে স্পঞ্জি অস্থির উদাহরণ করটিকা কেন দিল? আরে ভাই ভুল তো দেয় নাই, কিন্তু মিসলিড করছে। করটিকার মধ্যে নিরেট স্পঞ্জি দুটোই থাকে, তাই না? ধরো এই বাসায় আমি আমার বউ দুজনেই থাকি, এখন বাইরের যদি কেউ বলে এই বাসায় অনামিকা থাকে, ভুল তো। বইয়ে বলা আছে এই বাসায় অনামিকা থাকে, তোরা ভেবে নিছিস তাহলে এই বাসায় ফাহাদ কখনোই থাকে না। ব্যাপারটা এরকমই হয়ে দাঁড়াইছে এই উডসের বেলায়। তাহলে মাথায় রাখো যে স্পঞ্জি অস্থি হ্যাঁ লম্বা করটিকা দুটোতেই থাকে। বাট প্রবলেমটা হচ্ছে এখানেই, আমাদের টিচাররা যেহেতু বই থেকে প্রশ্ন করে, এজন্য তুমি যদি বেশি বোঝাও খারাপ। কেন খারাপ? তুমি বেশি বুঝলা, ভাই তোমার কনসেপ্ট ফাহাদ ভাই কনসেপ্ট ক্লিয়ার করে দিল, এবার তুমি পরীক্ষায় আসছে করটিকার অস্থিগুলো কি রকম, অপশনে আসছে নিরেট স্পঞ্জি, হয়তোবা দিয়ে দিছে দুটাই, তুমি মাইরা দিলা দুটাই, বা তুমি ভাবলা দুটাই তো হবে, অপশনে তো দুটাই নাই, তুমি ব্ল্যাঙ্ক রাইখে আসলা, তাহলে কিন্তু মারা খাবা। কেন? কারণ বইয়ে যেহেতু স্পঞ্জি অস্থিতে করটিকা লেখা আছে, তাই করটিকা আসলে তোমাকে স্পঞ্জিটাই দিতে হবে। এটাই হচ্ছে বায়োলজির প্রবলেম। কেমিস্ট্রিতে এরকম প্রবলেম কম আছে, বায়োলজির প্রবলেম হচ্ছে এটা। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। সো ফাইনালি উডস বিক্রিয়া থেকে আমি, আচ্ছা বুঝছো কিনা বা দেখতে পাচ্ছ কিনা ভাইয়া? ঠিক আছে সব? তোমরা আবার অনামিকা অধিকারীকে মেনশন দিছো কেন? অনামিকা আমার বউ, হ্যাঁ অনামিকা ইসলাম, তার মানে সব অনামিকা ইসলাম আমার বউ না তো? বা সব অনামিকা নামের কি চাতা করো, ঠিক? আচ্ছা লক্ষ্য করো যেটা বলছিলাম, তাহলে লাস্ট যে প্রশ্নটা আসতে পারে অ্যাডমিশন টেস্টে, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, মেডিকেলে এত কঠিন আসবে না। মেডিকেলে উচ্চতর অ্যালকেন পারলেই মানে ফাটাফাটি ঢাকা মেডিকেলে চান্স হয়ে গেল, কিন্তু ইউনিভার্সিটি কিন্তু একটু কঠিন কেমিস্ট্রিতে। সেক্ষেত্রে হয়তোবা এই অ্যালকাইল হ্যালাইড না দিয়ে তোমাকে এভাবে বলবে ইথাইল ব্রোমাইড। কি বলবে বলেন? ইথাইল ব্রোমাইড। সো ইথাইল ব্রোমাইড
ইথাইল ব্রোমাইড এর সাথে, বা ভাষাটা এমন হবে, শুষ্ক ইথারে ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম বিক্রিয়া করে কি তৈরি হয়? তাহলে লক্ষ্য করো, ইথাইল ব্রোমাইড এটা একটা অ্যালকাইল হ্যালাইড, সাথে আবার ই ফর ইথার এন্ড সোডিয়াম আছে, তাহলে এটা উডস বিক্রিয়া, তাহলে উচ্চতর অ্যালকেন তৈরি হবে। তার মানে এই যে ইথাইল, এরকম দুইটা ইথাইল মিলবে, একটা ইথাইলে যেহেতু 2 কার্বন থাকে, তাহলে 2টা ইথাইল মিললে হবে বিউটেন, তাহলে তৈরি হবে বিউটেন। সো এভাবে প্রশ্নটা আসতে পারে। তবে একটা জিনিস আমি খেয়াল করছি, এখানে একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও, ইচ্ছা মতো স্টার চিহ্ন দাও। একই রকম লাইন, যেটা আবার তোমাকে মিসলিড করবে। কি রকম? শুষ্ক ইথারে, আরে শুষ্ক ইথারে ইথাইল ব্রোমাইড, এই দুইটা দেখে তো পাগলা হয়ে গেছো, আর পড়লা না। আরে অপশন, কোথায় বিউটেন, কোথায় বিউটেন, কোথায় বিউটেন, কোথায় বিউটেন? খেয়ালই করো নাই এখানে সোডিয়াম ধাতুর বাদে দেওয়া আছে ম্যাগনেসিয়াম, খেয়ালই করো নাই। তাহলে এইবার যে তৈরি হবে গ্রিগনার্ড বিকারক, এ আর মাথায় নাই। তার মানে অ্যাডমিশনে এই যে সতর্ক, এই যে সতর্ক, তাহলে আমরা জানি ইথাইল ব্রোমাইড অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড সাথে এমজি, তাহলে আর এমজি এক্স, এটা যে গ্রিগনার্ড বিকারক। তাহলে দেখো এই সোডিয়াম মাত্র 2টা লেটার, ম্যাগনেসিয়াম 2টা লেটার, এত পিচ্ছি করে আসলেই তো এটা চোখে পড়বে না। এই জন্যই এইটা আর এইটা দেখেই ভাউরা খাওয়া যাবে না। তার মানে একটু চিন্তা ভাবনাও করতে হবে তোমাদেরকে। সো এটা একটা সতর্কবাণী ভাইয়া, আমি মুছে দিলাম। যেটা আমি বলতে যাচ্ছি, তাহলে এরকম প্রশ্ন আসবে। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে যখন বেজোড় অ্যালকেন, সেই প্রশ্নটা কিভাবে আসবে? খুব সিম্পল, বেজোড় অ্যালকেন বানাতে গেলে যে কাজটা করতে হয়, এই যে অ্যালকাইল, এই দুইটা অ্যালকাইল এক হবে না, ভিন্ন হবে। তো সেক্ষেত্রে আমি যদি যে কোনো একটাকে প্রাইম ধরি, তার মানে এখন আমি এই অ্যালকেনটাকে উচ্চতর বেজোড় অ্যালকেন বলতে পারি। তবে শুধু বেজোড় অ্যালকেন যে তৈরি হবে তা নয়, এখানে সাথে এটাও তৈরি হবে। তাহলে 3টা প্রোডাক্ট তৈরি হবে। কি 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 লক্ষ্য করো। তাহলে যদি ব্যাপারটা বোঝো, যদি এই যে আর দেখছো, এটা একটা অ্যালকাইল প্রাইম দিছি, তার মানে এটা আরেকটা অ্যালকাইল। এই দুইটা যদি দুইটা ভিন্ন অ্যালকাইলের যদি বিক্রিয়া হয়, তাহলে উডস বিক্রিয়ায় সেম অ্যালকাইলের বিক্রিয়া হতে হবে। এখানে যত কার্বন, এখানে তত কার্বন, অর্থাৎ দুইটা একই রকম। তাহলে কি হবে? এর ডাবল হবে। কিন্তু যদি এই দুইটা ভিন্ন হয়, মনে করো এটা হলো মিথাইল আর এটা হলো ইথাইল, এটা হলো ইথাইল, তাহলে যেটা হবে লক্ষ্য করো, এটার সাথে এটা মিলে একটা অ্যালকেন হবে, এরা দুইজন মিলে হবে, এ আবার দুইটা মিলে হবে। ক্লিয়ার? তার মানে এখানে কি কি তৈরি হচ্ছে লক্ষ্য করো, CH3 দুইটা হচ্ছে, তাহলে CH3 দুইটা হওয়া মানে ইথেন। C2H5 দুইটা হচ্ছে মানে কি? বিউটেন। এইটার এইটা মিলছে, এখানে 2 কার্বন, এখানে 1 কার্বন, 3, তার মানে তৈরি হচ্ছে প্রোপেন। তাহলে এটা সচরাচর আমরা করি না, কিন্তু পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে যে শুষ্ক ইথারে এক অণু মিথাইল হ্যালাইড বা মিথাইল ব্রোমাইডের সাথে আর এক অণু ইথাইল ব্রোমাইডের বিক্রিয়ায় সোডিয়াম সহযোগে বিক্রিয়ায় কি তৈরি হবে বা কোনটি তৈরি হবে না, যেহেতু এই বিক্রিয়ায় 3টা জিনিস তৈরি হবে, প্রোপেন, ইথেন, বিউটেন, তাহলে সহজেই কিন্তু এখানে অপশনে মিথেন রাখা যায়। এখানে কিন্তু অপশনে আরো কি রাখা যায় বলো তো? আর কি রাখা যায়? আর কি রাখা যায়? যে কোনো কিছু, ধরো পেন্টেন, হেক্সেন, হেপটেন রাখা যায়। তো বুঝছো কিনা? বুঝছো কিনা? আমি একটা প্রশ্ন করলেই বুঝতে পারবো। রেডি সবাই? এটার উত্তর ঝটপট দাও। প্রশ্ন হচ্ছে, বিক্রিয়া করবে ড্রাই ইথার সাথে সোডিয়াম সাথে C3H7 ব্রোমাইড সাথে C5, বেশি হয়ে গেল, C5H9 ব্রোমাইড। এরা বিক্রিয়া করে কি কি অ্যালকেন তৈরি হবে একটু কমেন্ট করে আমাকে জানাও ঝটপট। এরা বিক্রিয়া করে কি কি অ্যালকেন তৈরি হবে কমেন্ট করে জানাও ঝটপট ঝটপট। কয় মিনিট হয়েছে ভাইয়া? 20টা 19, তার মানে 1 ঘন্টার কাছাকাছি হচ্ছে। তাহলে আমরা শেষ করে দিব আজকে পর্যন্তই, কিন্তু তোমরা আমাকে একটু ঝটপট জানাও কি তৈরি হবে।
শ্রাবণী বলেছে হেক্সেন অক্টেন ডেকেন, হেক্সেন অক্টেন ডেকেন, ভেরি গুড। তাহলে এটার জন্য তোমার এত রিয়াকশন দেওয়া তো দরকার নাই। তাহলে 3 আছে, তাহলে 3 দুগুণা 6, 5 আছে, 5 দুগুণা 10, আর 5 3 8, ভেরি গুড, হেক্সেন অক্টেন ডেকেন। সেটার জন্য তো আবার এখন খাতা কলমে লেখার দরকার নেই, এটা চট করে শোনার সাথে সাথেই উত্তর দেওয়া যায়। তাহলে এবার আমি লাস্ট একটা লাইন লেখাবো। তোমরা যারা মেকানিজম পড়েছো, আমি যেহেতু অ্যাডমিশন রিলেটেড মেকানিজম কোনো আলোচনাই করব না, এই বিক্রিয়াগুলো কিভাবে হয় এই মেকানিজম দেখলে ফ্রি রেডিকেল বলে একটা শব্দ তোমরা কিন্তু পাবা। এবং তোমরা যদি ফ্রি রেডিকেলের সক্রিয়তার ক্রম দেখো, তাহলে 1 প্রাইমারি বা 1 ডিগ্রি ফ্রি রেডিকেল কিন্তু সবচেয়ে বেশি সক্রিয়, আর যদি স্থায়ী বলি সবচেয়ে বেশি স্থায়ী হচ্ছে 3 ডিগ্রি। তো যেহেতু ফ্রি রেডিকেল বিক্রিয়ার মেকানিজমই কিন্তু এই বিক্রিয়াগুলো ঘটে, এ কারণে যেটা মাথায় রাখবা, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কিন্তু এই উডস বিক্রিয়া দিবে না। তাহলে আমি যদি একটা লাইন লিখি, এই লাইনটা হচ্ছে মারাত্মক লেভেলের লাইন উডস বিক্রিয়া সম্পর্কে, সেটা লেখো 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে অবশ্যই শুরুতে লিখতে হবে শুষ্ক ইথারে, একটা চখাম লাইন আর কি, শুষ্ক ইথারে 1 ডিগ্রি, এটা আবার 3 ভাইবেন না, ধর 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সোডিয়ামের উপস্থিতিতে, সোডিয়ামের উপস্থিতিতে। আচ্ছা, সাথে একটা প্রশ্ন করে ফেলি, এটার উত্তর তোমরা দিতে থাকো। সোডিয়ামের পরিবর্তে পটাশিয়াম নিলে হবে কিনা এটা বলতে থাকো। শুষ্ক ইথারে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সোডিয়ামের উপস্থিতিতে উচ্চতর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হতে সোডিয়ামের উপস্থিতিতে উচ্চতর জোর অ্যালকেন তৈরি করা হয়। লাইনটা বুঝো, তার মানে বলে নাই যে বেজোর অ্যালকেন তৈরি করা হয় না, তাহলে সচরাচর এই কাজটাই করা হয়। এখন এখন এই অ্যালকেনের বেলায় আমি আরো কথা আছে, সেটাতে যাচ্ছি না, কারণ সেখানে কিন্তু কিছু ভুল আছে এবং কনফিউশন আছে, প্রতিসম অপ্রতিসমের ব্যাপারটা। তো আমি 2টা প্রশ্ন করছি, একটা হচ্ছে সোডিয়াম, সোডিয়াম এখানে কি দিয়ে দিলাম, কে দিয়ে দিলাম, এবং আরেকটা আমি যৌগর নাম লিখি। তোমরা এই যৌগটার নাম কি আমাকে একটু বলবা প্লিজ, কাইন্ডলি এই যৌগটার নাম কি আমাকে একটু বলবা। সো এই হচ্ছে আমাদের লাস্ট পড়া। তাহলে এখানে সোডিয়ামের পরিবর্তে পটাশিয়াম নেওয়া যাবে কিনা, এই লাইনটা মারাত্মক চখাম একটা লাইন উডস বিক্রিয়া থেকে, আর এই যৌগটার নাম কি আমাকে একটু বলো, তাহলেই আজকের পড়া শেষ। কি হবে না, হবে না হয়তো, এই কি হবে না, কি হবে না ভাইয়া, ওকে ছেলে পেলে প্রশ্ন করো। শ্রাবণী লিখেছে, তৈবা লিখেছে 2 মিথাইল প্রোপেন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমি ওই উত্তরটা দেখতে পাই নাই, সোডিয়ামের পরিবর্তে পটাশিয়াম নেওয়া যাবে কিনা। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলেছে আচ্ছা হবে না, একজন বলছে আইসোবিউটেন। তোমরা আমাকে একটু জানাও তো ভাইয়া, 2 মিথাইল প্রোপেনকে আইসোবিউটেন বলা যাবে কিনা। লাস্ট এই প্রশ্নের উত্তর দাও, দিয়ে চলে যাব। 2 মিথাইল, কেমিস্ট্রি ক্লাস এতজন করছো 100+, বাহ। 2 মিথাইল প্রোপেনকে আইসোবিউটেন বলা যাবে কিনা, হ্যাঁ না, জাস্ট এটা আমাকে বলো। তিন ডিগ্রি হবে না, ওই যে মেকানিজম আছে। হ্যাঁ, শ্রাবণী বলেছে SN2 বিক্রিয়া দেয় না, SN2 শিখলে অবশ্য হবে। শ্রাবণী বলেছে যাবে, আইসোবিউটেন বলা যাবে। সেই 2টা তোমাদের প্রশ্ন, করতে থাকো, ভাবতে থাকো। সো এটার যদি তোমরা ঠিকঠাক উত্তর দিতে পাও, তাহলে এই জোর অ্যালকেনের মাঝখানে আমি প্রতিসম লেখা ঠিক হবে কি হবে না, সেটার আনসার তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আমি জানি না কতটুকু বললাম, তবে সিম্পল একটা উডস বিক্রিয়া আমি যেটা ট্রাই করেছি যে মনে থাকবে, আশা করছি যারা ক্লাসটা করেছো
উতে উচ্চতর অ্যালকেন, আর অ্যালকেনের কথা চিন্তা করলে শেষ ইথার, সোডিয়াম, অ্যালকাইল হ্যালাইড। এটুকু আশা করি তোমাদের মাথায় থাকবে, এবং আমি চাই যে এইভাবে যাতে বিক্রিয়ার নামটা দেখলেই হয়, ট্রাই করবো যতগুলো বিক্রিয়া পড়াবো এভাবে। আর মূলত আমি শুরুর দিকের যে কাজটা করতে বলেছি, কথাগুলো বলেছি, তোমরা যারা বিগত বছরের জৈব রসায়ন থেকে প্রশ্ন সলভ করবা তারা অবশ্যই দেখতে পাবা যে আমি যে টপিকগুলো বলছি এই টপিকগুলো যদি তুমি কাভার করে বিগত 10 বছরের প্রশ্ন পড়ো, সেখান থেকে যদি 50টা প্রশ্ন আসে, আমি চ্যালেঞ্জ করবো তুমি 45টা প্রশ্নই পারবা। সো এই হচ্ছে প্রশ্ন, মানে ধরেই দেওয়া যায়। তাহলে যে জৈব যৌগ নিয়ে তোমরা এত ভয় পাও, আমার এই 6-7টা টপিক তুমি একসাথে গোছাও, তারপর ভয় কোথায় সেটা আমি দেখাবো। তবে সাথে আরেকটা জিনিস বলি, আমি কিন্তু হাইড্রোকার্বন থেকে অ্যাসিড এবং এর জাতক, এর ভেতর থেকে কি পড়তে হবে সেটা বলেছি। এর বাইরেও কিন্তু সমানুতা বলে একটা টপিক আছে, জৈব যৌগের, জৈব যে রসায়নের যে শ্রেণী বিভাগটা, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, ওই যে হেটারোসাইক্লিক, অ্যালিসাইক্লিক, এই আছে না, ওইগুলো থেকেও কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। তো সেটা কিন্তু বলি না, আমি জাস্ট প্রত্যেকটা যৌগ থেকে কি পড়তে হবে, ওই যৌগের ধর্ম, ওই যৌগের ব্যবহার যদি থাকে, সবার না, ওই যৌগের বিক্রিয়া, এই যে জিনিসগুলো পড়তে বলছি। তো ভালো থেকো সবাই, ভালো থেকো। খুব ভালো লাগছে যেহেতু আমাদের এবং সত্যিকার অর্থে আমি চেষ্টা করছি, এবং হ্যাঁ বুঝতে পারছি যে কেমিস্ট্রি ক্লাস, আর হ্যাঁ কেমিস্ট্রি ক্লাস তো ভাইয়া দেখো সবই তো অনলাইন, আমি লাইভ নিলেও অনলাইন। যেমন দেখো আমি এমন একটা ফালতুভাবে পড়াই, তোমাদের কথা তো শুনি না, এমন না যে তোমরা কিছু বলছো ভাইয়া এটা কেন এমন হলো, আমি তো আমার মতো করে পড়াই যাচ্ছি। তাহলে লাইভ নেই আর ইউটিউবে দেই, ব্যাপারটা একই হচ্ছে। বরং তুমি দেখার পর কমেন্ট করে জানাতে পারো যদি কোনো প্রবলেম থাকে, থাকতেই পারে। তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ, আল্লাহ হাফেজ।